কালকে রাত্রিবেলা যে লাস্ট ভিডিওটা করেছিলাম সেই ভিডিওটা দেখে থাম্বনেলটা দেখে অনেকেই বলেছে হেভি হয়েছে, কি ফাটাফাটি থাম্বনেল। আবার সুদেশনাও লিখছে যে শেরনি থেকে গিয়ে বাজা কুত্তি, মানে পুরো চামচি আটি হয়ে গেছে, চামচি আটি, ঠিক আছে। কিচ্ছু জানে না, বাজা মাছটি উল্টে গেছে, মন খুব খারাপ। এত আমাকে শেষ করে দেওয়ার জন্য এমন করছে, কিন্তু আল্লাহ শরীর খারাপ, তবু আমি নড়ছি। হ্যাঁ, আমি ঝাঁসি রানীর বংশধর, বাবারে। হ্যাঁ, কারণ নড়ছি, দেখছো সবাই আমাকে নিয়ে বলছে, আমি তবু নড়ছি, টিকে থাকার জন্য নড়ছি, আমি একাই একশো নড়ছি, টিকে থাকার জন্য নড়ছি। মানে নাটক, উফ বাবা, আগে কি ইমোশনাল ফুল হয়ে যেতাম আমি মাঝে মধ্যে, সিরিয়াসলি বলছি। এক এক সময় তো আহারে মনে হচ্ছে এটা না কষ্ট হচ্ছে। আর ঝাড়ও খেতাম কিছু ভিউয়ার্সদের কাছ থেকে যে তুমি এখনও ইমোশনাল ফুল হচ্ছ। তারপর দেখলাম হ্যাঁ সত্যিই তো, ও যদি এরকম বলতে পারে যে মাঝে মধ্যে দর্শকদের হচ্ছে এরকম করতে হয়, নাটক ফাটক করে একটু কান্নাকাটি করতে হয়, পরে গিয়ে এ করতে হয়। আবার ও এটাও বলেছে দর্শকরা সব নাকি চুলের দর্শক। আবার আমাকে এটা বলেছিল যে ছাড়া দা দর্শকদের কথা, ওরা তো অনেক কথা বলবেই, ঠিক আছে। তো এরকম যখন এ বলতে পারে তাহলে বুঝতেই পারছি যে মানে শুধু ভিউজের জন্য কত কী, তাই না? তো যাই হোক, এখন ও আমার আলোচ্য বিষয় নয়। ফার্দার যদি ওকে নিয়ে কন্টেন্ট করি পরের ভিডিওতে নিশ্চয়ই বলবো। তবে একটা জিনিস দেখেছো তো, ওই যে একটা কথা দিয়েছিল, আর যাই হয়ে যাক আর কোনো কিছু শোনাবে না এরকম করে, এই যে এরকম করে, আরে না শোনালে ভিউজ হবে, 10-12 ভিউজ হবে, তো এই যে এরকম করে শোনাবে না, ওর কল রেকর্ড না শোনালে ওর পেটের ভাত হজম হবে না। ও ভালো করেই জানে ভিডিও টু ভিডিও করার মুরোদর নেই, ওতে ওই রেগুলার ভিউয়ার্সদের মতো ভিউজ হবে, ওতে তো ওর হবে না। ওকে ওই রেকর্ড, ওই ভিতরের খবর, এই চোরনি, ওই সেই এরম করেই ভিডিও করতে হবে। আর যাদেরকে নিয়েও ভিডিও করে তাতে ফোকাস কি, তাদের বাড়ি যাব, তথ্য সংগ্রহ করব, তাদের সঙ্গে গ্রুপে কথা বলবো, তুই কি বলে রেখেছিস, তুই কি করে রেখেছিস, তুই একে কি বলেছিস, তুই ওকে কি। আর প্রত্যেকটা জিনিস ও কিন্তু কল রেকর্ড করছে, ঠিক আছে, ও কিন্তু কল রেকর্ড করছে। এবার বলবে আমার তো অটো কল রেকর্ড হয়, অটো কল রেকর্ড বন্ধ করা যায় না? আরে তো ও যদি কাউকে যেচে পড়ে ফোন করে আর ওর সঙ্গে কেউ যদি ইমোশনাল কথা বলে, তাহলে ডাহা আহাম্মকের কাজ হবে। কারণ ও কল রেকর্ড করে এই যে জিনিসগুলো করে, এটা ও এই জন্যই করে ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করে, ভবিষ্যতের খাদ্য সঞ্চয় করে, এটা তোমাদেরকে বুঝতে হবে। এমনি এমনি কিচ্ছু করে না ও। যারা যারা ওর সঙ্গে কথা বলো, গল্প করো, যাই করো, যেটুকুনি সম্পর্ক রাখো, তো তার পিছনে এটা বুঝে রাখো যে ওর সঙ্গে যে সম্পর্কটা তোমরা স্থাপন করছো, যদি তোমরা বড় ব্লগার হও, ঠিক আছে, তাহলে তোমাদের কোনো না কোনো দিন ও জবাই করবে। আর ওই জবাই করবার জন্য ওই তথ্যগুলোকে ও কালেক্ট করে রেখে দেয়, বুঝতে পেরেছো? এটাই ওর মেন ফোকাস, এইভাবেই ও ইনকাম করে এসেছে। আর ও যদি বলে আমি কল রেকর্ডিং দেবো না, ভয়েস ক্লিপ দেবো না, তাহলে ও ভিডিওই করতে পারবে না। তাই ও যে বড় বড় লেকচার ঝাড়ে না যে আর শোনাবো না, যেহেতু অন প্রসেসে চলছে, যেহেতু আইনের ব্যাপারে চলছে, আইনের ব্যাপারে চললে আজকের আর আইনের ব্যাপারে চলছে না, তো তারপরেও তো দুবার কল রেকর্ড শোনানো হয়ে গেল, ওটাই ওর কাছে টিআরপি। আর সবসময় জানবে যে কল রেকর্ড যেগুলো শোনায় সেগুলো আধা অধুরা, সবার যারাই শোনায়, কারণ তারা একতরফা শোনায়, পুরো ঘটনাটা তো শোনায় না। মানে ধরো আমার আর তোমার কথা হচ্ছে, তারপরে আমি যদি তোমার কথাগুলো শুধু শোনাই, আমার কথাগুলো না শোনানো হয়, তাহলে তো বোঝা যাবে না না কিসের পরিপ্রেক্ষিতে কী কথা। তাই সব জায়গায় যে ভয়েস কল যেগুলো রিভিল হচ্ছে, অন্য লোক যে দোষী নয় এটা প্রুফ হয় না। মানে ধরো আমি আমারটা শোনাচ্ছি না, বাদবাকিটা শোনাচ্ছি, তার মানে আমি দোষী নয় এটা নয়, কথার পৃষ্ঠে কথা হয়েছে, অতএব ওই গ্রুপে বা ওই কলে যারা ছিল তারা সবাই সমানভাবে দোষী, এটা আমি আগেও বলেছি, এখনও বলছি। তো যাই হোক, আমার এখন ও কন্টেন্ট নয়, আমি যে কন্টেন্টটা করতে এসেছি সেটা নিয়ে অবশ্যই বলবো। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে। আমি রুনা লাইফস্টাইল থেকে। যাই হোক, রাজশ্রী আমাকে বলছে নাকি আমি গাড়ি কিনবো না। রে ভাই, সেই ক্ষমতা আমার এখনও হয়নি, সেই ক্ষমতা নেই আমার, বেকার তুই গাড়ি ফাড়ি এই সেই বলছিস। আর গাড়ি কেনাতে আমি অতটা এক্সাইটেডও নই, তার জন্য ওটা নয়। তবে হ্যাঁ, নিশ্চয়ই বলবো।
বলবো। আচ্ছা, এখন আমি একটা কমেন্ট পড়ি প্রথমে। আমারই এখানে কমেন্ট করেছে সোমা, লিখেছে, রুনাদি, বান মারা, ব্ল্যাক ম্যাজিক এগুলো কিন্তু সত্যি। ব্ল্যাক ম্যাজিক কিন্তু জ্যোতিষশাস্ত্রের মতোই জানার, পড়াশোনার ব্যাপার আছে। পজিটিভ এনার্জি যদি সত্যি হয় তাহলে উল্টোটাও সত্যি। মানে এই যে ব্ল্যাক ম্যাজিক বা বান মারা এগুলো কিন্তু নেগেটিভ এনার্জি দ্বারা হয়। আচ্ছা, জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করে না, তার পিছনে যেমন ভুয়ো কিছু জ্যোতিষী আছে যা পারে তাই ভুজুং ভাজুং দিয়ে যায়, ঠিক তেমনই তন্ত্র সাধনার ক্ষেত্রেও কিন্তু কিছু ভুয়ো জালি মানুষ থাকে যাদের জন্য অনেকের কাছে ব্যাপারটা হাস্যকর মনে হয়, কিন্তু এগুলো পড়াশোনা সাধনার ব্যাপার আছে। আচ্ছা, ওর কথাতে আমি একেবারেই সহমত। এবার কথাটা হচ্ছে, আমার কিন্তু তন্ত্র সাধনা নিয়ে কোনো কথা নেই, কিন্তু এই যে যারা তান্ত্রিক বশীকরণ এইসব যে অ্যাড দেয় পেপারের মধ্যে, 2 মিনিটে বশীকরণ, 2 মিনিটে এই, এবং ওই তন্ত্র সাধনাটাকে নোংরাভাবে যারা কাজে লাগায়, ঠিক আছে, তাদের কথা বলেছি অ্যাকচুয়ালি, ঠিক আছে। এবং ও এই জায়গায় সোমা ঠিকই বলেছে, এই যে ভুজুং বাজুং দেওয়া যেরকম জ্যোতিষী আছে যার জন্য অনেকে জ্যোতিষকে বিশ্বাস করে না, ঠিক ভুজুং বাজুং দেওয়া লোকের ক্ষতি সাধন করার জন্য তান্ত্রিক মানে তন্ত্র সাধনাটাকে অনেকে ভুল পথে চালিত করে এবং বাজে তার এফেক্ট নিয়ে আসে। তো সেই জন্য ওই জিনিসগুলোর ব্যাপারগুলোতে মানে বিশ্বাস হয় না। আচ্ছা, এবার এটা সত্যি যে ব্ল্যাক ম্যাজিক কিন্তু সত্যিই আছে, কালা জাদুও আছে, এগুলো কিন্তু হয়। আচ্ছা, আর একটা ব্যাপার হচ্ছে যে আমাদের বোতল কিন্তু টুকটাক ঝাড়ফুঁক ফুকফাক এসবের কথা বলেছে, ঠিক আছে, যেইগুলো আমি বিশ্বাস করি না যে এগুলো আবার করা যায় নাকি, ঠিক আছে। তো সেটা হয়ে গেল। এইবার ওই ওনার কমেন্ট মানে সোমার কমেন্টটা পড়ার পর আমি একজনের কমেন্ট পড়ব, সেটা হচ্ছে, তোমরা অনেকেই জানো আমাদের গোল্ডি দিদি, ঠিক আছে। আমি তোমাদেরকে কালকের একটা ভিডিওতে বলেছিলাম যে গোল্ডি দিদি আমাকে একটা কমেন্ট করে গেছিলো, কিন্তু সেই কমেন্টটা উনি রাখেনি, কিছুক্ষণ পর আমি দেখলাম সেটা, কিন্তু আমি দেখতে পাইনি, আর সেই কমেন্টটা দেখা যায়নি। তো গোল্ডি দিদি মনে হয় সেই ভিডিওটা দেখেছে, দেখার পর গোল্ডি দিদি আবার একটা কমেন্ট করে দিয়েছে, আর এইবার আমি আর স্কোপ ছাড়িনি। যেই দেখেছি গোল্ডি দিদি কমেন্ট করেছে, দেন অ্যান্ড দেন কমেন্টটাকে পিন করে দিয়েছি। আর কোথায় যায়, হ্যাঁ, তারপরেও গোল্ডি দিদি কমেন্টটাকে ডিলিট করে দিতে পারতো, আমি জাস্ট মজা করছি। তো সেখানে কি বলেছে সেটা আমার আগে পড়তে হবে। বলছে, আরে কি বলছেন আপনি, আমাকে বলছে, তন্ত্র সাধনা একটা সাধনা। আমার গুরুদেব ডক্টর সুধীন কুমার মিত্র একজন তন্ত্র সাধক ছিলেন এবং তার লেখা বই পড়ে দেখবেন। ও তো বললই যে এডিট করবে ভয়েস, করেই শুনিয়েছে। আমি পরিষ্কার বলেছিলাম আমার 46 বছর বয়স হলে আমি শিখতে চাই, হ্যাঁ, এই সাধনা। ওর মতো পিশাচ সাধনা নয়, পিচাস বলছি, পিশাচ সাধনা নয়। আচ্ছা, তাহলে বুঝতে পেরেছো কী বলছে, কেন আমি ওনার কমেন্টটাকে মানে পিন কমেন্ট করেছি, তার পিছনের রিজন এটা। উনি গোল্ডি দিদি না, উনি যেটা বলেছেন যে আরে কি বলছেন আপনি, যেহেতু আমি তন্ত্র সাধনা নিয়ে বলেছি ওই জন্য উনি বলছেন। আর উনি বলছেন তন্ত্র সাধনা একটা সাধনা, হ্যাঁ, এটা সোমাও বলেছে, এটা উনিও বলেছে, এবং এটা আমি জানি তন্ত্র সাধনা একটা সাধনা। আচ্ছা, এবার উনি ওনার গুরুদেবের নাম করেছেন এবং বলছেন তিনি খুব ভালো একজন তন্ত্র সাধক ছিলেন এবং তার লেখা বই পড়ে দেখবেন, আমাকে বলছে, ঠিক আছে। আচ্ছা, এবার বলছে যে আমি পরিষ্কার বলেছিলাম আমার 46 বছর বয়সে আমি শিখতে চাই, মানে যখন উনি 46 বছর হবেন তখন তিনি তন্ত্র সাধনা শিখতে চাই বলেছে, হ্যাঁ। ওর মতো পিশাচ সাধনা নয়, হ্যাঁ, ওটা আবার আলাদা একটা সাধনা, ঠিক আছে। তো ও মনে হয় ওটা শেখবার কথা বলেছিল। তো এইবার ওনার এই কমেন্টটাকে আমি কেন প্রিন্ট করেছি, তার কারণ উনি বলছেন ও তো বললই যে এডিট করবে ভয়েস, করেই শুনিয়েছে। মানে ও বলছে যে এই যে ম্যান্ডি বা গোল্ডি দিদির যে কথাগুলো শুনিয়েছে সেই কথাগুলো হচ্ছে এডিট করা ভিডিও, মানে যেটুকুনি ও শোনাতে চায় সেটুকুনি শুনিয়েছে, বাদবাকি পুরো ব্যাপারটা শোনায়নি। এই কন্ট্রোভার্সি জোনে এই যে ভয়েস রিভিল, তথ্য রিভিল, হ্যানা ত্যানা রিভিল, আর ওই যে এডিট করে করে শোনায়, এই পুরো ব্যাপারটাই তো এটা গোলক ধাঁধা। তার কারণ ব্যাপারটা হচ্ছে আমি যেটুকুনি চাইছি সেটুকুনি হাইলাইট করছি, বাদ বাকি হাইলাইট করছি না। তার মানেটা কি? তার মানেটা হচ্ছে আমি অন্য লোককে অ্যাড্রেস করছি যে ও এই সব কথাগুলো বলেছে, তার জন্য সেগুলো শোনাচ্ছি। আজকের ও কেঁদে কেটে কান্নাকান্নি মুখ করে এটা বলতে চাইছে ওরা আমাকে শেষ করতে চাইছে, ওরা কি করতে চাইছে, ওরা কি এইটা করতে চাইছে, কর্মফলের কথা বলছে, হ্যাঁ না করছে, তা না করছে, কান্নার মানে ভাব দেখাচ্ছে, কিসের জন্য? আজকে সবার একটাই কথা যে তুই ভিডিও টু ভিডিও কর না, তোকে তো কেউ বারণ করেনি,
তুই ভিডিও টু ভিডিও করার নাম করে লোকের বাড়িতে যাবি, লোকের বাড়ির সঙ্গে যোগাযোগ করবি, তারপর ভিতরে তথ্য আদান প্রদান করবি, আর সেটাকে ব্যক্ত করতে আসবি, আর সেটাকে বলতে আসবি। তুই অন্য লোকের কাছে মিশবি, জানবি, তারপর সেইগুলোকে রেকর্ড করে রাখবি, তারপর সেগুলো ছাড়বি। কেন? এটা কেন? আজকের ও বলছে কর্মফল, কর্মফল বলে কিছু হয় না, এই না সেই না, হ্যাঁ না তারা না, অনেক কিছু বলছে। কিন্তু প্রত্যেকটা প্রায় লোক বলছে যে ও যে এগুলো আজকের ওকে সাফার করতে হচ্ছে, বা ওর যে জিনিসগুলো আজকে লোকের কাছে চলে এসছে, কেন? কর্মফলের জন্যই তো। ও যে লোকের চোখের জল ফেলিয়েছে, ও যে লোকের জন্য যেগুলো নোংরা কথা বলেছে, মুখ থেকে অ্যাবিউজ করেছে ল্যাঙ্গুয়েজ দ্বারা, তো সেইগুলোর রিটার্ন কোথা থেকে পাবে? পাবে না ও? সবাই পাবে। এই দুনিয়ায় যারা যা কর্মই করবে সবার সব কিছুর রিটার্ন আছে। আজকের মানুষ দেখো, তোমাকে একটা মানে আইনত শাস্তি দেওয়া হলো বা ভগবান শাস্তি দিল, সেটা আলাদা কথা, বাট তোমাকে যে এই মানসিক কষ্ট যন্ত্রণার মধ্যে দিয়ে যেতে হচ্ছে, এটাই তো তোমার কর্মফল। এই যে তুমি মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছ, সোশ্যাল মিডিয়ায় এটা হচ্ছে বলে তুমি যে যন্ত্রণা মধ্যে দিয়ে যাচ্ছ, এটাই তো কর্মফল তোমার। তো তুমি কিসের জন্য এখানে এসেছিলে? কিসের জন্য? মানে আমরা যারা সোশ্যাল মিডিয়াতে কাজ করতে এসেছি, তার মধ্যে ও একজন, ও এখানে কিসের জন্য এসেছিল? ওর বক্তব্য ছিল যে ওর যে হাজব্যান্ড, তার ইনকাম যা, সেটা খুব সামান্য পরিমাণ, যেখানে ও যে ফ্লেক্সিবিলিটি চায় ইনকামের, যে আরও বেশি কিছু জিনিসপত্র চায়, বা ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, ভালো পড়তে চায়, গাড়ি কিনতে চায়, এসি লাগাতে চায়, এইগুলো ওর বরের দ্বারা সম্ভব হচ্ছিল না। যদিও ওর বাবা বিয়েটা দিয়েছিল একটা হেডমাস্টারের ছেলে যার দোতলা বাড়ি, মানে লজ আছে, সেই দেখে। তার মানে কি তাদের অবস্থাপন্ন এটা দেখেই বিয়ে দিয়েছিল। কিন্তু দুর্ভাগ্যবশত দেখা গেছে যে ছেলেটি যা ইনকাম করে সেটা ওর মেয়ের জন্য সাফিসিয়েন্ট নয়। ওর মেয়ে অনেকটা বেশি উচ্চাকাঙ্ক্ষী, হতেই পারে মানুষ এটা। তো সেই জায়গা থেকে যখন বোতলের হাজব্যান্ডের দ্বারা বোতলের সেই শখ আহ্লাদগুলো পূরণ হচ্ছিল না, এবং এগুলো তো আর শ্বশুরমশাইয়ের কাছে মানে চাওয়া যায় না এইসব জিনিসপত্র, তাহলে ও কী করবে? তাহলে ওকে নিজেকে ইনকাম করতে বেরোতে হবে। তো নিজেকে ইনকাম করতে বেরোতে গেলে ও টিচার হবে বলে ফিকিত করে হাসি পায় আমার। ওর নাকি ইচ্ছে ছিল টিচার হওয়ার। তো টিচার হওয়ার সর্বগুণ ওর মধ্যে আছে মনে হয়। যাই হোক, তাহলে তো হতোই না। আমি চাকরি পাওয়ার কথা বলিনি, বাড়িতে টিউশন পড়িয়েও টিচার হওয়া যায়, ব্যাচ পড়িয়েও টিচার হওয়া যায়। যদি কারো টিচার হওয়ার মেন্টালিটি থাকে, তাহলে সে বাড়িতে ব্যাচ পড়িয়েও টিচার হওয়ার মেন্টালিটিটা রাখে। তো যাই হোক, সেরকম কিছুই দেখিনি আমরা। তারপরে ওর ইউটিউব দেখে মনে হয় যে ওই খাবারের ভিডিও করলে, মানে মুখবার যেটা করলে হয়তো ওর ভিডিওটা একটা জায়গায় পৌঁছবে, কিন্তু সেখানে সে ফেল করেছে আর কি। তারপরে কোনো কারণে ও কন্ট্রোভার্সি জোনে এলো। এবার এই যে কন্ট্রোভার্সি জোনে এলো, বা ভিউজ ইনকাম করার জন্য, রেভিনিউ ইনকাম করার জন্য ভিডিও শুরু করলো, কী কারণে ভিডিও শুরু করলো? কারণ ওর টাকার ডিম্যান্ড ছিল। যদিও সেটা ও দর্শকদের কাছে এটাই বলেছিল যে আমার ট্রিটমেন্টের জন্য টাকা চাই, এবং সেই ট্রিটমেন্টের জন্য যে খরচা করতে হবে সেটা আমি না আমার বাবা, না আমি আমার হাজব্যান্ড, না তো আমার শ্বশুরমশাইয়ের কাছ থেকে নিতে চাই, আমি নিজে ইনকাম করে করতে চাই। প্রথম কথা হচ্ছে, যদি ওর রোগ হয় কোনো ব্যাপারে, তাহলে সেই রোগের ট্রিটমেন্ট স্বাভাবিকভাবেই ওর বরের দায়িত্বের মধ্যে পড়ে, তাই তো? তাহলে ওর বর ওইখানে অক্ষম ওই ট্রিটমেন্ট করানোর জন্য, তার জন্য ওকে কাজে বেরোতে হয়েছে। এবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে বরের দ্বারা যখন হয় না, মানে টাকা পয়সায় অক্ষম, তখন বাবার বাড়ি থেকে নেয়, তাই তো? হেল্পটা নেয় যে ঠিক আছে। আর যদি এই রোগটা প্রথম থেকে থাকে, তাহলেও সেক্ষেত্রে অনেকেই বরের বাড়ির লোকেরা বাবার বাড়ি থেকে মানে ডিম্যান্ড করে। তো ওর বাবার বাড়ির ক্ষমতা তোমরা জানো, আর বরের ক্ষমতাও তোমরা জানো, ও যেটা বলেছে সেটার উপর বেস করে, তাহলে ওর পক্ষে ওই ট্রিটমেন্ট করানোটা ইম্পসিবল ছিল, ঠিক আছে? ওর বক্তব্য শ্বশুরমশাই চাইলে দিত। আমি জানি না ওর শ্বশুরমশাই চাইলে দিত কি না, কিন্তু অনেকেই বলেছে ওর শ্বশুরমশাই কিন্তু ওকে খরচা করে বিএডে পড়িয়েছে, এবং সেখানে ওর রেজাল্ট কিছুই আসেনি, নেট ফল 0। মানে উনি যে খরচাটা করেছে, ইনভেস্টটা করেছে, তার থেকে রেজাল্ট কিছু আসেনি। তাহলে বারবার কতবার শ্বশুরমশাইয়ের কাছে চাইবে? একবার তো রেজাল্ট আসেইনি, ঠিক আছে? তো যাই হোক, তার জন্য ও নিজের মতো করে ইনকাম করে ট্রিটমেন্ট করবে, ঠিক করেছিল, করতেই পারে, সেটা অসুবিধা কিচ্ছু নেই। কিন্তু সেটা করতে গিয়ে ও দেখলো যে যতটা হিংস্রতার সাথে, নোংরামির সাথে ভিডিও করা যাবে, যতটা গালি অ্যাবিউজ ল্যাঙ্গুয়েজ ইউজ করা যাবে, তত ভিডিওতে ভিউজ বাড়বে, তখন তাই হতো। এবং সেটাই সে শুরু করে দিল, মানে ইজি ওয়ে টু আর্ন মানি। ভদ্রভাবে ডিসেন্ট ওয়েতেও ভিডিও করা যেত, হ্যাঁ সময় লাগতো,
এই আমার যেরকম চারানা চুনা টুকে সময় লাগছে, ওরকম সময় লাগতো, বাট ওর কাছে তো সময় নেই। ওকে ইনস্ট্যান্ট প্রচুর প্রচুর টাকা ইনকাম করতে হবে। প্রথম তো ওর শরীরের ট্রিটমেন্টের জন্য বাদ দাও, তারপরে সেটা একটা লোভে পরিণত হলো। ও দেখলো লোককে এভাবে ডিফেম করে বেশ ভালোই ইনকাম করা যাচ্ছে, এবং সেটাই সে কন্টিনিউ করলো, এবং সেটা গোপেন সূত্র মারফত, এই মারফত, তাই মারফত করে 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 ভিউজের জন্য মরিয়া হয়ে, মানে হয়কে ছয়, ছয়কে নয় করেছে, এবং এক্সট্রিম লেভেল পর্যন্ত চলে গেছে। ভাবতেও পারেনি তার জন্য ওকে কেস কামারি থানা পুলিশের এতে যেতে হবে। তারপরে এই অভ্যেসটা যখন ওর হয়ে গেল, তখন এটাকেই ও কাজে লাগাতে শুরু করলো, কখনো তথ্য, কখনো ভিতর থেকে খবর, হ্যানা ত্যানা করে কাজে লাগাতে শুরু করলো, এবং দেখলো সেটাতে ভালো ভিউজ হয়। যে ওইদিকে গালাগালিটা, খিস্তি খিউরটা ছেড়ে দিলেও এই জিনিসটা ছাড়তে পারছে না। এবার গালাগালিটা কেন ছেড়েছে? কারণ ইউটিউব একটা সময় এসব গালাগালির এগেনস্টে চলে গেছিলো, ইওলো ডলার দিচ্ছিল, তার জন্য গালাগালিটা আস্তে আস্তে এই সোশ্যাল মিডিয়া থেকে প্রায় প্রত্যেকেই ছেড়ে দিয়েছে। বুঝতে পারছো নিশ্চয়? তার কারণটা হচ্ছে ডলার দিচ্ছিল না। এমনি এমনি আপনার আমার ভয়েতে কিন্তু কেউ গালাগালি ছাড়েনি, এটা মাথায় রাখবেন। তো যাই হোক, এটা করছিল। তারপরে হচ্ছে দেখলো যে এটা থেকে তাহলে গেলে পয়সা আমাকে যারা হাটকে এক্সট্রাঅর্ডিনারি ইনকাম করতে হবে, তাহলে আমাকে কি করতে হবে? লজ্জার মাথা খেয়ে নির্লজ্জ বেহায়ার মতো এর বাড়ি তার বাড়ি ঘুরে ঘাড়ে বেড়াতে হবে। আর সত্যি কথা বলতে তো ওর তো ওরম কোনো ব্যাপার নেই যে ওর খুব দায়িত্ব আছে। কেন দেখো, ওর বর যে অফিসে যায়, যে খাবার দাবার নিয়ে যায়, ওর একটা ভাত গড় দিলেই হয়ে যায় মোটামুটি। রাত্রিবেলা চাল ভিজিয়ে রাখে, সেটা সকালবেলা করে। আর প্রত্যেকটা রান্না বাসি বুসো সেগুলোকে জাল দিয়ে পাঠিয়ে দেয়, ঠিক আছে? সেইভাবে ওকে রান্না করতে হয় না। আর প্রতিদিন 3 বেলা করে রান্নার ব্যাপারও নেই। ওই সকালবেলা ভাত করলো, ওই ভাত ও সকালে টিফিনে খেলো, আবার বিকেলে খেলো, আবার রাত্রিবেলা ভাত গড় দিল, মধ্যখানে যে রান্না বাটি বাটি বেশিরভাগ উপর থেকে এলো, মাঝে মধ্যে ও ছ্যাকচোক করলো। হ্যাঁ, আর পোষ্যর ক্ষেত্রে জানো শুধু সিটি মারা আর দই। তো সেইভাবে কোনো বেশি ঝামেলা ছিল না। তাই একে ফোন করা, ওর সঙ্গে কথা, ওর থেকে কল রেকর্ড, হ্যানা ত্যানা অমুক তমুক এই করতে লাগলো। আর দেখলো এরকম কল রেকর্ড বের করলে ভিউজটা যেহেতু বেশ একটা লামসাম হচ্ছে, তখন এইটা একটা ইন্টারেস্টের জায়গায় চলে এলো। আর তাই প্রতিবার এটা করলো। কারোর যদি ন্যূনতম বেসিক মান সম্মান থাকতো, তাহলে ম্যান্ডির কাছ থেকে একবার খেদানোর পর বারবার 3বার তার কাছে যেত না। তার কাছে আত্মসম্মানের থেকেও বেশি যেটা ইমোশনের থেকেও বেশি যেটা ছিল, সেটা হচ্ছে পয়সা, ভিউজ, রেভিনিউ। বড় ব্লগারের সংস্পর্শে থাকলে মাল বেশি ইনকাম করতে পারবে। আর তার জন্যই ও কিন্তু বারবার 3বার গেছে। এখানে কোনো মায়া, কোনো ভালোবাসা আমার তরফ থেকে জেনুইন ছিল, এইসব ভোগাস কথাগুলো কেউ বিশ্বাস করবেন না। এগুলো ভোগাস কথা, কোনো কিছু জেনুইনের ব্যাপার নেই। সবটাই ছিল ইমোশনাল ফুল বানানোর লোককে, আর তথ্য কালেকশান করা, সব জানা এইসবের জন্য। বাট ও যে এরকমভাবে লোকের কাছে ক্লিন বোল্ড হয়ে যাবে, সেটাও ভাবতে পারিনি। এইবার যে ম্যান্ডিও ওর চালাকিটা ধরবার জন্য ওকে ওর ফাঁদেতেই ফেলবে, রেকর্ড করবে, স্ক্রিন রেকর্ড করবে, ভাবতে পারেনি। ও জানে যে কল রেকর্ড আমার কাছে আছে, কিন্তু ওরা তো এসব করে না। আর আমরা তো কলে কথা বলি না, আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে হোয়াটসঅ্যাপে কথা বলি, গ্রুপে কথা বলি, হোয়াটসঅ্যাপ কলে কথা বলি। তো সেগুলো আর কি করে কি রেকর্ড হবে? কারণ হোয়াটসঅ্যাপ তো নর্মালি রেকর্ড করা যায় না, স্ক্রিন রেকর্ড করলেই বেশি রেকর্ড হয়। তবে এখন অনেক কিছুভাবে নাকি করা যায়, যদিও আমি এখনও শিখে উঠতে পারিনি। তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলটাই হচ্ছে সেফ প্রসেস, ঠিক আছে? তো সেটা করেছিল। কিন্তু কেউ যে মরিয়া হয়ে ওর সমস্ত কিছু রেকর্ড করতে পারে অন্য ফোন চালিয়ে, সেটাও ভাবতেও পারেনি। কেউ না কেউ রেকর্ড করে গেছে, আর সেই জিনিসগুলো ধরা পড়ে গেছে। এখানেই ওর সমস্যাটা তৈরি হয়ে গেছে। তখনই ওর জিনিসগুলো পার্সোনাল হয়ে গেছে, গ্রুপে বলা হয়েছে। হ্যাঁ, অবশ্যই পার্সোনাল কথা, কেউ বলছে না যে সেটা বাইরে এসেও দেখিয়েছে, বলেছে। কিন্তু এই পার্সোনাল কথাগুলো যে ও বলেছে, সেইগুলোর পিছনে রিজনটা হচ্ছে, সেগুলো তো সত্যি, তার জন্য বলেছে। এখন তো ডিনাই করলে হবে না, তাই না? যে ওটা পার্সোনাল কথা, ওটা নিয়ে আলোচনা করা যাবে না। যে নিজে লোকের প্রাইভেসি বিচ করে, যে অন্য লোকের পার্সোনাল কথাগুলোকেই বিক্রি করে ভিডিওতে ভিউজ কামায়, সে কি এত বড় লেকচার ঝাড়লে হবে? হবে কি? হবে না। আজকে তোমরা চিন্তা করো, যেই মারুর সঙ্গে ওর সখ্যতা ছিল, সেই মারু ওকে নেমন্তন্ন করেনি, 3 লাথি মেরেছে পাচ্ছুতে, মেরে ওর হচ্ছে মারুর সঙ্গে ম্যান্ডুর সখ্যতা করেছে, ওকে পুরো একদম শুকনো আটির মতো চুষে ফেলে দিয়েছে, ঠিক আছে? খুব গায়ে লেগেছে। এবার খুব গায়ে লাগার পরে মারুর প্রতি আর কি রাগ, অভিমান হয়েছে। তারপরে এদিক ওদিক ফোন তার লাগিয়ে, কখনো ম্যান্ডি, কখনো মারু, এ কী বলেছে, ও কী বলেছে, এই করে করে ছুঁচোয় ঢুকে
ফাল হয়ে বেরোনোর জন্য একবার এদিক একবার ওদিক করছিল, মারু ম্যান্ডির থেকেও বেরোতে পারছিল না। এবারে কার দিকে ঝুঁকবে সেটা করতে করতে মধ্যখানে ও আগে ভিডিও করানো, বলছে না যে 2 বোনের মধ্যে কি আমি আগে ঢুকেছি? ওরে ভাই, তুই তো মধ্যখানে বসে শুধু দেখছিলিস যে কোন দিকে যাব কোন দিকে যাব। তারপরে তোমরা চিন্তা করো, ওই গ্রুপে পুরোপুরি অ্যাক্টিভ এবং ওই গ্রুপের লোকেরা ওকে নাকি বারণ করেছে যে এই মুহূর্তে তুই মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করিস না, কারণ আমাদের উপর দোষারোপ হবে। সেক্ষেত্রে ও উত্তর দিয়েছে আমার কন্টেন্টে ভিউজ হচ্ছে, আমি সেটা নিয়ে কথা বলবো না। তারপরে বুঝতে পেরেছো তো, ওর কাছে গ্রুপ, ওর কাছে প্রাইভেট সম্পর্ক, পার্সোনাল ফিলিংস, এগুলোর থেকেও গুরুত্বপূর্ণ ওর কন্টেন্টে ভিউজ হওয়া। ও তো নিজেই বলেছে যে আমার ভিউজ হচ্ছে মারুকে নিয়ে, আমি কন্টেন্ট করবো না। তাহলে ওর কাছে কি সত্যি ওর ফার্স্ট প্রায়োরিটি ওর বোন সম্পর্কগুলো পাতানো ছিল? ওদের গ্রুপটা কি ওর কাছে ফার্স্ট প্রায়োরিটি ছিল? না, থাকলে ওই কথাটা বলতো না। ওদের কথা শুনে বলতো ঠিক আছে বাদ দে, আমি এখন ভিডিও করব না। কিন্তু ওর কাছে সেটা বড় ব্যাপার নেই, ওর কাছে কন্টেন্টটা বড় ব্যাপার, আর কন্টেন্টটা ওইভাবে কন্টেন্ট। এবং তোমরা চিন্তা করো, এই কন্টেন্ট করতে করতে ও কিন্তু মারুর বাড়ি পৌঁছে গেছে। কাকে বলে? নিজের বরকে পর্যন্ত বলেনি, নিজের বরকে বলেনি, গ্রুপে জানায়নি, কারোর কাছ থেকে কোনো রকম পারমিশন নেয়নি। আগেও বলেছে ও কথাটা যখন হাটদের গ্রুপে ছিল, যে আমি কেন পারমিশন নিয়ে যাব, আমার যদি পারমিশন নিতে হয় আমার বরের থেকে নিতে হবে। ঠিক আছে, তো গ্রুপ থেকে বেরিয়ে গিয়ে ম্যান্ডুর সঙ্গে দেখা করেছিল, এবং ম্যান্ডুর সঙ্গে কী কী কথা হয়েছিল সেগুলো তো বলেইনি, কারণ কন্টেন্ট চারিদিকে ছুটিয়ে যাবে। আর দ্বিতীয় কথা, ও অস্বীকার করেছিল যে ওই ম্যান্ডুদের ব্যাপারে কোনো থার্ড পার্সন আছে, যেটাকে পুরো ও লুকিয়ে চলে গেছিলো। যেখানে ও পাশের ঘরে বসে নিজের ফোন এডিট করছে, সমস্ত সময় বসে আছে, মানে প্রায়োরিটি দিয়েছে, নাহলে তো বেরিয়ে আসতো যে না আমি এরকম ব্যাপারে থাকতে চাই না, এবং একান্ত কাঁধ দিতে চলে গেছে। তার মানে বুঝতে পেরেছো কোথায় ঢোকে, কেন ঢোকে, কিসের জন্য ঢোকে। এবং সেম জিনিসটা ও মারুর ক্ষেত্রেও করতে গেছিলো। সেটা হচ্ছে মারুর সঙ্গে রিলেশনটা, মানে কন্টেন্টটা নেগেটিভ করে যাচ্ছে, আর এইদিকে সমানে মারুর কাছে চলে যাচ্ছে। এবার মারুর কাছে গিয়ে মারু তো ভ্যাবাচাকা মেরে গেছে, তো তারপরে গিয়ে সেখানে নাকি প্রেম প্রীত জেগে গেছে, এত ফিলিংস জন্মাচ্ছিল। এবং এটাও বলতে চেয়েছে যে মারুকে নিয়ে ওরা নোংরা নোংরা কথা বলছিল, যেগুলো সহ্য করতে পারেনি, তার জন্য মারুকে দেখতে গেছিলো। ঠিক আছে, এবং মারুকে দেখতে গেছিলো, এবং বলল, তোমরা শুনেছো এটা, যে বং একটা কমিউনিটি পোস্ট দিয়েছিল, সেই জায়গা থেকে বলেছিল আদৌ মারু প্রেগনেন্ট নয় আমার মনে হচ্ছে, এবং বলছে যে অনুপমের সঙ্গে বংয়ের যোগাযোগ হয়েছে, তার জন্যই ও এরকম কমিউনিটি দিয়েছে। তাহলে ভাবতে পারছো, তাহলে বংয়ের যদি ওরকম হতো তাহলে তো বং এখন ভিডিওগুলো করতো, আমরা হয়তো বংকে ভিডিও করতেই দেখি না, তাই না? তো যাই হোক, ওর এই বক্তব্য ছিল, কারণ যে যেমন জগৎ দেখে তেমন। তারপরে চলে গেল ওদের বাড়িতে, গিয়ে ওখান থেকে বেশি খুব একটা লাভজনক কিছু হলো না, তাই ফিরে এলো। এবং ফিরে এসে মারুকে বারবার উস্কাচ্ছিল, তুই বলবি না আমি বলবো, তুই বলবি না আমি বলবো, কেন? এটা লোকের কাছে প্রমাণ করবার চেষ্টা করছিল যে ও যতই মারুকে নিয়ে নেগেটিভ ভিডিও করে, আদতে ও মারুর সঙ্গে সখ্যতা রেখেছে, এবং মারুও ওর সঙ্গে সখ্যতা রেখেছে, ওদের মধ্যে রিলেশন ভালোই আছে। এইটা দর্শকের কাছে প্রমাণ করতে চেয়েছিল। যারা দর্শকরা ওর থেকে সরে যেতে বলেছিল, তাদের দর্শকদের মানে এটা বোঝানোর চেষ্টা করেছিল। ঠিক আছে, আর ওর জন্যই বলছিল তুমি বলবি না আমি বলে বলে রীতিমতোকে থ্রেট দিচ্ছিল। ঠিক আছে, আর মারু যেই বললো না তখন এসে ঝেড়ে কেসে দিল, এবং তাতে পরিষ্কার বুঝতে পারলে যে মারু কিন্তু ওর সঙ্গে সম্পর্ক রাখেনি, ও গেছিল। আর মারু যেহেতু কোনো কারণে কৃতজ্ঞ ছিল, বিয়ের সময়ও ছিল, তার জন্য মারু ওকে তো ঘাড় ধরে বের করে দিতে পারেনি। এটা আমরা তো কেউ করতে পারি না, যতই আমাদের অপছন্দের লোক আমাদের বাড়িতে আসুক, আমরা কি বলতে পারি বেরিয়ে যাও আমার বাড়ি থেকে? বলতে পারি না, এসো বসো, এটা তো বলতেই হয়। সেটা করেছে, কিন্তু মারু ওকে সেইভাবে পাত্তা দেয়নি, তাই যে তথ্য কালেকশন হবে সেটা হতে পারেনি, তাই এসে দর্শকের কাছে ঝেড়ে কেসে দিয়েছে। আর বলেছে আর জীবনেও না, আমার বর বলেছে তুমি কি করে গেলে, আমি জীবনে, আর এমন করে যে ও বরকে প্রচুর তোল্লাই দেয়, মানে বরটাকে তো পুরো স্পেশালি ভেড়া করে রেখেছে, হেভি হেভি, এর ছাড়া কোনো গতি নেই। আর বলে যে ওর বরের থেকে পারমিশন না নিয়ে গেছে, ওর বর প্রচুর বকেছে, মানে এমন ভাব দেখায় ও যেন বরকে কত রেসপেক্ট দেখায়। মানে আমি শুধু ভাবি, মানে কত রকমের লোকজন এই ওয়াইটি মার্কেটে ঘুরে বেড়ায়। তো যাই হোক, সেটা দেখলে, এবং তারপরে এখন এই যে কল রেকর্ডগুলো শোনালো, এর পিছনের রিজনটা কি? এই যে এত কল রেকর্ড শোনালো কি? একটাই কারণ, মারু আর ম্যান্ডুর মধ্যে যদি একটুকুনি সম্পর্ক স্থাপনও হয়, এই পুরনো কাসন্দি ঘেটে ওদের পুরনো ব্যাগগুলো শুনিয়ে যে কে কী বলেছে, যাতে ওদের মনের মধ্যে একটা আবার দোটানার সৃষ্টি হয়, এবং মিলনটা হতেও যেন না হয়। ঠিক আছে, এতটাই রিভেঞ্জফুল মেন্টালিটি ও। তো যাই হোক, ওর খোলা চিঠি
এই গুপ্তা ম্যাডাম নিয়ে চলে এসেছে সামনে যে আদতেও যেগুলো বলছে সেগুলো কিন্তু এডিট করা জিনিস, এই কথা হয়েছিল আর ওই কথা হয়েছিল। তার জন্য আমি এই গুপ্তা ম্যাডামের মানে ভিডিওটা কমেন্টটা পিন করে দিই, বুঝতে পেরেছো? আর কিছুই কারণ থাকে না। আচ্ছা, এবার এই গুপ্তা ম্যাডামের উদ্দেশ্যে আমাদের সঙ্গী একটা কথা বলেছে, সেটা হচ্ছে আমার লাইভে এই গুপ্তা ম্যাডাম কিছুদিন আসতো মজা করতে, আমার লাইভে জানো মজা হয়, হ্যাঁ, অচব্যতামও হয়, বাজে এখন দুনে একদম নোংরা নোংরা কথা হয়। তো যাই হোক, সেইটা যখন হচ্ছে করছিলাম ভিডিও, লাইভ, তখন আমার লাইভে যারা প্রেজেন্ট ছিল তার মধ্যে সঙ্গীতাও ছিল, সে সবসময় প্রায় থাকতো। এবার সেই সময় সেটা প্রশ্ন করেছিল যে বোতল রাগ করবে এখানে আসছেন হ্যান ত্যান এসব, তখন ও বলেছে না আমাদের দিদি বোনের সম্পর্ক, মানে গুপ্তা ম্যাডাম বলেছে, কিন্তু আমাদের এরকম ব্যাপার না, আমি যেখানে খুশি যেতে পারি, এসব নিয়ে আলোচনা হচ্ছিল। তারপরে এই কালনাগিনী ফালাঙ্গিনী একটা কিছু কথা হয়েছে, তখন বলেছিল আর কি যে ভালোবাসা দিয়ে নাকি ওকে পুরো পাল্টে ফেলবে। এই গোল্ডি দিদি বলেছিল ভালোবাসা দিয়ে ওকে পুরো পাল্টে ফেলবে, লাভ। কিন্তু আজকে তার মানে পুরো মুখ পুড়ে গেল, মানে এই কথাটাতে। আর সঙ্গী আজকে চেপে ধরেছে, বলে কী ব্যাপার, আপনি তো শুনিয়েছিলেন যে আমরা ওকে একদম পাল্টে ফেলবো, এবার পাল্টাতে গিয়ে দেখলেন তো ওর কিরম রং পাল্টে গেল গিরগিটির মতো। তো যাই হোক, এইটুকুই আমার বলার ছিল এই ভিডিওটাতে। প্রচুর ঘুম পেয়ে গেছে, জানি না ঘুম হবে কি না, কিন্তু ঘুম পেয়ে গেছে। তো এখন এই ভিডিওগুলো এডিট করব, থাম্বনেল টাইটেল সেট করে রেখে দেবো কালকের জন্যে। আর তারপরে দেখি আবার যদি একটা ভিডিও করতে পারি ভালো, কারণ কালকের আমি ভিডিও করতে পারবো কিনা একটু সন্দেহ আছে। তো যাই হোক, ভিডিওটা টাটা।